আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের ডিমান্ড, আপনাদের চাওয়া আজকে পূরণ করতে যাচ্ছি। আপনারা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছেন মেহেদী হাসান হৃদয়ের একটি ইন্টারভিউ নেওয়ার জন্য। তার কাছে আপনাদের কিছু কোশ্চেন্স আছে, সেই কোশ্চেন্স গুলো তার কাছে পৌঁছায় দেওয়ার জন্য সেটা আজকে চেষ্টা করব। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো brother, খুব ভালো। আপনি একটা ওয়েব ফিল্ম স্টার্ট করেছেন, কেমন চলছে কাজ? আলহামদুলিল্লাহ, খুব ভালো যাচ্ছে। আপনি নাটক বানিয়েছেন, সিনেমা বানিয়েছেন, এখন ওয়েব ফিল্ম বানাচ্ছেন। এই ওয়েব ফিল্ম বানাতে এসে আপনি কি কি চ্যালেঞ্জ ফেস করছেন? চ্যালেঞ্জ তো আসলে প্রত্যেকটা কাজেই থাকে, আর চ্যালেঞ্জ না থাকলে আসলে কাজ করা মজা নাই। সো এক একটা সিনেমার এক এক রকম এক্সপিরিয়েন্স। সো চ্যালেঞ্জটা আসলে হয় কখন? চ্যালেঞ্জটা হয় হচ্ছে যখন গল্পে, যে গল্প আসলে কতটুকু আলাদা করা যায়, নতুন করে কি বলা যায়, কিভাবে বানানো যায়, ডিজাইন কি করা যায়। সো ওই চ্যালেঞ্জটা নিচ্ছি, এখন দেখা যাক বাকিটা। আপনার ওয়েব ফিল্মের নাম লাপাতা। লাপাতা লেডিস নামে একটা সিনেমা হয়েছে রিসেন্টলি। সেই সিনেমা এবং আপনার লাপাত্তা, এটার মধ্যে কি কোনো কানেকশন আছে? না, একদমই না। নামটা যেরকম লাপাত্তা, সেরকম গল্প কি এরকম কিছু একটা দেখতে পাবো? কোনো একটা লাপাত্তা হয়ে গেছে ক্যারেক্টার? সেটা যদি এখন আপনাকে বলে দেই তাহলে তো আসলে গল্পটা গল্পের মজাটা থাকবে না। So, এই গল্পটা আপনি কিভাবে অ্যাবজর্ব করলেন, কবে অ্যাবজর্ব করলেন, গল্পের স্টোরি হিস্ট্রিটা কি গল্পটাকে নিয়ে মুভ করার? এটা আসলে আমার হুট করে মাথায় আসছে গল্পটা, দ্যাটস ইট। মানে গল্প তো হয় কি, কথা বলতেছি, আড্ডা দিতেছি, যে আপনার সাথে কথা বলতেছি, আমার যদি কোনো কিছু একটা মনে হয় যে একটা জার্নালিস্ট একটা ডিরেক্টরের সাথে কথা বলতেছে, এইখানে হুট করে দেখা গেল এই লোকটা মারা গেছে, লাস্টটা নিয়ে আমি কি করবো। এটা হইতে পারে না, এরকম চলার পথে ধরেন অনেক ধরনের গল্প মাথায় আসে, কি হয় না হয় এরকম আর কি। যে বিষয়টা নিয়ে সবাই বেশি বসে আছে উদ্গ্রীব হয়ে শোনার জন্য, শাকিব খানকে নিয়ে আপনি একটা সিনেমা বানাতে চলেছেন, সেটির নাম রাখা হয়েছে সম্ভবত নিশ্চয়। না না, এটা তো আমি কোথাও বলি নাই নিশ্চয় নাম রাখা হয়েছে। এটা আমি, আমার সাথে এখন পর্যন্ত যাদের যাদের কথা হয়েছে, এই কোশ্চেনটা আমি এত ফেস করছি, আমি সবাই উইলিংলি বলছি যে এইটা আমি, আমার টিম, আমরা কিন্তু কেউ বলি নাই নাম নিশ্চয়। এই নামটা আসলো থেকে, কিভাবে এটা এস্টাবলিশ হলো? আমি নিজেও জানি না, আপনারা যেরকম দেখছেন আমি ওইরকম দেখছি, আরেকটা নাম দেখছি হায়না, আরো অনেকগুলো নামই তো দেখছি। আমরা অনেক কন্টেন্টে, অনেক পোস্টে, অনেক লেখায় মাঝে মাঝে এরকম ইনফরমেশন পাই যে আপনি শাকিব খানের সঙ্গে পাকিস্তানি নায়িকা কাস্টিং করছেন, আপনি শাকিব খানের সঙ্গে বিদেশ থেকে নায়িকা নিয়ে আসতেছেন, বা ইন্ডিয়ান কোন সিরিয়াল থেকে নায়িকা নিয়ে আসতেছেন। এই ধরনের কথাগুলো বাইরে কিভাবে আসে, বা কেন, যদি আপনাদের কাছ থেকে না আসে, এই ধরনের কথাগুলোর উৎপত্তি কেন হয়? এটা যদি জানতাম তাহলে আপনাকে প্রথমে বলতাম যে এরা 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 সরাইছে জিনিসটা আর কি। এটা শুধু যে আমার সিনেমার জন্য তা না। দেখেন, আমি যখন বরবাদ বানাই, আমি দেখলাম হুট করে শাবনুর আপার সাথে সাকিব ভাই আমার বরবাদে কাজ করবে। তা আমি খুব আশ্চর্য হইলাম যে শাবনুর আপাকে এখন পর্যন্ত আমি কোনোদিন সামনাসামনি দেখি নাই, তার সাথে কোনোদিন আমার ফোনে কথা হয় নাই। যে বরবাদের কাস্টিং এর জায়গায়, মানে ইদিকার কাস্টিং এর জায়গায় শাবনুর আপাকে আমি স্বপ্নেও ভাবি নাই এখানে। সেটা অনেক পত্রিকা, তারপরে ফেসবুকে হচ্ছে যে বিভিন্ন রকমের পোস্ট দেখছি, তো এটা দেখে আমি খুব অবাক হয়েছি। শুধু শাবনুর আপা না, আরো অনেক অনেক ইয়ে দেখছি। যখন প্রিন্স বানানো হয় আর কি, প্রিন্স যখন আসে, তখনও তো নায়িকা নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে, এ ও অমুক শ্যামক, তাই না? আর এটা শুধু আমার সিনেমার জন্য একা না, এটা সবার সিনেমার জন্যই এরকমই হয় আর কি। তো এটা আসলে কোথেকে উৎপত্তি হয় যায় না। আমার মনে হয় শাকিব খানকে নিয়ে সবার আকর্ষণ বেশি, তাই সবার কল্পনা শক্তিটা অনেক বেশি কাজ করে এখানে। হ্যাঁ, এই আকর্ষণটা বেশি থাকাটা খুবই ভালো। এটার জন্য আসলেই মানে লাক, একটা লাখেরও দরকার। অফকোর্স লাক, স্ট্রাগল, ডেডিকেশন সবকিছু মিলেই তো আসলে একটা মানুষকে এই জায়গায় নিয়ে আসছে। এটা তো খুব ভালো। এরকম কয়জনের ভাগ্যে আছে। আপনার প্রথম সিনেমাই সুপার ডুপার হিট, দ্বিতীয় সিনেমাও ব্যবসা সফল, তৃতীয় সিনেমাও মানুষ আশা করছে সেরকম কিছুই করবেন। এই যে শুরু থেকে এই অবধি জনপ্রিয়তার শীর্ষে থাকা, আলোচনায় থাকা, একটা ভালো ডিরেক্টরের তকমা পাওয়া, এই বিষয়টাকে কিভাবে এনজয় করছেন? দেখেন, প্রথম কথা হচ্ছে যে হিট ডিরেক্টর, স্টারডম, সুপারস্টার, মানে এই টাইপের তকমা আসলে মানে কেউ বলছে অথবা দিছে, এটা আমি ফিল করি না। আর এইটা আমার কাছে ফিল করার মতো না। তবে আপনি আরেকটা মাঝখানে কথা বলছেন যে ভালো ডিরেক্টর, এটা শুনতে ভালো লাগে। তো এটা যখন মানুষ বলে তখন আসলে ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি, মানুষ এনজয় যাতে করে ওই চেষ্টা করতেছি। সো এইটা দেখার পরে যদি মানুষের ভালো লাগে, তো ওই জায়গা থেকে যখন ভালো ডিরেক্টর বলে তখন এনজয় করি। আর হিট সুপারস্টার আসলে স্টার, এটা সাময়িক। দেখেন, আপনি সবাই সবসময় হিট থাকে না, একটা সময় হিট থাকে আবার ফ্লপ হয়, তো এরকম। তো হিট
সুপারস্টার আমার কাছে ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে যে ভালো নির্মাতা। আপনার সিনেমাতে অনেক সময় অনেক অভিযোগ ওঠে, বলতে চায় অনেকে যে ওখান থেকে কপি করছে, ওখান থেকে কপি করছে, ওই সিনেমার সঙ্গে মিলে গেছে। এই বিষয়ে আপনার কিছু বলার আছে? এটা তো শুধু আমার বেলায় না, এটা তো রাফি ভাইয়ের বেলাও হয়, এটা তো অন্যান্য যারা নির্মাতা, যেমন ধরেন দম যখন রিলিজ হয় রনি ভাইয়ের, তখন ওই সিনেমার সাথে হচ্ছে গড লাইফ নামে একটা সিনেমা ছিল, ওইটার সাথে হুম, করা হয়েছে। হুম। আবার প্রিন্স রেও বিভিন্ন জায়গা থেকে তুফানের কপি বলা হয়েছে। তো এইটা তো আসলে বলবেই, যারা বলার এরা তো বলবেই, এটা একটা বিজনেস, এগুলো বললে আসলে ভিউ হবে। তো বরবাদ রাক্ষসের পরে আপনি আরেকটা সিনেমা বানিয়েছিলেন, সেই সিনেমাটা এখনো রিলিজ দিচ্ছেন না কেন? ওইটা একটু শুট বাকি আছে, এটা রিলিজ দিয়ে দিব আমরা সম্ভবত। সিনেমাটার নাম বোধহয় বিদায়। বিদায়। ওই সিনেমা নিয়ে কিছু বলবেন? হ্যাঁ, ওই সিনেমা কাস্টিং এ তো আমরা একটা রিউমার শুনেছি ওই সিনেমায় কাস্টিং এ প্রয়োজনীয় টিমের কেউ একজন থাকছেন, এটা কতটুকু সত্য? হ্যাঁ থাকছেন। হ্যাঁ, ওইটা কাস্টিং, যেমন বাপ্পারাজ ভাই আছে। না, আমি সেটা বলি নাই। হ্যাঁ, প্রযোজক টিমে তো থাকছেন একজন, এটা সত্যি। প্রডিউসারের একজন থাকছেন, হ্যাঁ থাকছেন। সেটা সিনেমাতে রিভিল করতে চান, এখন নেই বলার। রিভিল করতে, হ্যাঁ সিনেমাই রিভিল। আপনি বরবাদ যেই জনরায় বানিয়েছেন রাক্ষস, সেই জনরায় বানিয়েছেন, বিদায় বোধহয় অন্য জনরায় বানিয়েছেন, একদমই আলাদা জন্ম। একদমই আলাদা। তারপরে নেক্সট শাকিব খানকে নিয়ে যে সিনেমাটা বানাতে চলেছেন সেটির নাম এখনো ফিক্স হয় নাই, সেই সিনেমাটা কোন জনরার? অ্যাকশন জনরারই, কিন্তু ওইটার মধ্যে একটু ভায়োলেন্স টাইপ সিনেমা ছিল, এটা একটু অন্য টাইপের অ্যাকশন ফিল্ম। এখন অ্যাকশন ফিল্মকে আপনি আসলে কিভাবে আলাদা করবেন আমি জানি না। অ্যাকশন ফিল্ম তো এক একটা এক এক রকম। অ্যাকশন বলতে আমরা কি বরবাদের ফ্লেভার, রাক্ষসের ফ্লেভারটা কি এই না। সিনেমায় পাবো? না, ফিলিপারটা আলাদা। ফ্লেভারটা অন্যরকম পাবো। এই সিনেমায় যেরকম প্রডিউসার লেভেল থেকে বলা হয়েছে যে বাংলাদেশি নায়িকাদেরই তারা প্রাথমিকভাবে চিন্তা ভাবনা করছেন, তো সেই জায়গা থেকে বিদেশি নায়িকা নেওয়ার সম্ভাবনা কতটুকু? যদি বাংলাদেশে কোনো রকম কোনো কিছুতে না মিলে, তাহলে হচ্ছে বিদেশে, অথবা যদি বিদেশের মতো করেই হয় যে না বিদেশি কোনো নায়িকা দরকার, তখন বিদেশ থেকে আনা হবে। যখন আপনি বরবাদ সিনেমা করলেন, রাক্ষস করলেন, তখন আপনাকে নিয়ে একটা রিউমার উঠেছিল শাকিব খানের সঙ্গে যখন আপনার সিনেমাটা ডিলে হচ্ছে, তখন অনেকেই লেখালেখি করছিল যে আপনাকে বা আপনার প্রোডাকশন হাউসকে, যেই প্রোডাকশন হাউস বরবাদ করছে তাদেরকে শাকিব খান ডেট দিচ্ছে না, বা তাদের সঙ্গে একটা জটিলতা হয়েছে, একটা সমস্যা হয়েছে। এই রিউমার বা এই আলোচনা নিয়ে আপনার কোনো বক্তব্য আছে? না, এগুলা নাই, মানে এগুলা এমনি বলে মানুষ আর কি। এখন এগুলা আসলে এরকম কত কথাই হয় ভাই, এবং সব কথা তো আসলে নিয়ে কথা বলারও কোনো কিছু নাই, আর কথা বলতে আমি Pointless. চাইও না। একদমই পয়েন্টলেস কথাবার্তা, মানে ঠিকঠাক পয়েন্টে কথা বললে ঠিকঠাক, আর কথা ঘুরে ফিরে না একই একই জিনিস, আলাদা কোনো কিছু থাকে। সম্প্রতি আমাকে আমার যারা কন্টেন্ট দেখে, অনেক সাকিবিয়ান বা আমিন খানের ফ্যান বলতে পারেন, সাকিবিয়ান বলতে পারেন, সাকিবিয়ান পরিচয় দিয়ে আমাকে বলে সরাসরি আপনাকে একটা রিকোয়েস্ট করতে বলছে যে আপনার নেক্সট আপকামিং ফিল্মটা শাকিব খানের সঙ্গে যেটি, সেটিতে মেইন ভিলেন হিসেবে তারা আমিন খানকে দেখতে চায় এবং ওই অ্যাকশন অবতারটা তারা চায়। এই ধরনের একটা চাহিদা তাদের মধ্যে আছে এবং এই রিকোয়েস্ট আপনার কাছে পর্যন্ত পৌঁছে দিতে বলেছে। আপনার ওই সিনেমায় কি মেইন ভিলেন হিসেবে আমিন খানকে নেওয়ার কোনো পরিকল্পনা, সম্ভাবনা, আলোচনা কোনো কিছু কি হচ্ছে, বা আগামীতে এরকম ভাবতে পারেন কিনা? কোনো কিছু নিয়ে এখন আলোচনা হচ্ছে না, মানে স্ক্রিপ্টে কাজ চলতেছে, শেষ হোক তারপরে আমরা। সম্ভাবনা আছে কিনা? এখন পর্যন্ত তো আমরা তো লিখি, মানে লেখাটা তো শেষই হয় না, শেষ হওয়ার পরে। স্ক্রিপ্ট ফুলফিল হয় নাই। হ্যাঁ, যদি স্ক্রিপ্ট ফুলফিল, আমি আরো ওদের হয়ে আরেকটা কোশ্চেন করি, এন্টি হিরো বা ভিলেনের জায়গা তৈরি হয়েছে, তাহলে সেই জায়গাতে কি আপনারা ডেফিনেটলি আমিন খানকে ভাবতে পারেন কিনা? ডেফিনেটলি। তার মানে দর্শক, ওরকম যদি ক্যারেক্টার হয় আমিন খানের করার মতো, ওরকম যদি আপনারা যেভাবে ভাবছেন সেরকম কিছু হলে অবশ্যই তারা ডিরেক্টরের জায়গা থেকে উনি বলতে চাইছেন যে অবশ্যই আমিন খানকে নিয়ে তারা চিন্তা করবেন বা অ্যাপ্রোচ করবেন, তারপরে আমিন খানেরও রাজি হওয়ার বিষয় হ্যাঁ, আছে, অফকোর্স। তারও পছন্দ হওয়ার বিষয় আছে। চরিত্রের প্রয়োজনে যদি মনে হয় যে হ্যাঁ। এটা আমিন ভাইকে এখানে প্রয়োজন, তাহলে ডেফিনেটলি আমি তার সাথে বসবো। সাম্প্রতিক অবস্থা নিয়ে সিনেমার বাজার এবং সিনেমা হল, দর্শক এবং সিনেমার ভবিষ্যৎ, এই বিষয়টা নিয়ে আপনার অবজারভেশন কি? আমি অনেক ছোট মানুষ, এই সমস্ত ব্যাপারে আমার এখন এত বুদ্ধি হয় নাই। আমার আরো 5-7 বছর যাক, 15-20টা 50টা সিনেমা বানাই, তখন হয়তো বা এইগুলা নিয়ে আমি কথা বলতে পারবো। আমি নিজেই তো এখন নতুন, আমি কিভাবে বলবো যে এই করলে সিনেমা ইন্ডাস্ট্রি ঠিক হয়ে যাবে, ওইটা করলে সিনেমা ইন্ডাস্ট্রি ঠিক হয়ে যাবে। তবে একটা জিনিস ফিল করি যে একজন আরেকজনের পিছে লাইগা না থাইকা যদি সবাই সবাইকে সাপোর্ট দিয়ে যদি কাজ করে, তাইলে আই থিঙ্ক ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। মানে আমি অত মানে জ্ঞান নিয়ে বলতে পারবো না যে ভাই এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা করলে, এতটুকু এখন পর্যন্ত শিখে উঠতে পারি নাই। শাকিব খানকে নিয়ে একটি সিনেমা আপনি পরিকল্পনা করছেন,
এবং সেটার জন্য আপনি প্রডিউসারের সঙ্গে বসতেছেন, আলাপ হচ্ছে। এইটা কি সেই সিনেমা যেটা নিয়ে আপনি এই প্রডিউসারের সঙ্গে কাজটা করছেন, নাকি ওইটা আরেকটা প্রজেক্ট? ওইটা আরেকটা। তার মানে শাকিব খানের সঙ্গে আপনার আরো একটা প্রজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। দেখেন, শুধু তো আমি একটা প্রজেক্ট করতে চাই না, আমি তো আসলে সিনেমাটাই বানাইতে চাই, এটাই আমার পেশা, এটাই আমার নেশা। সো আগামী 2 বছর আমি কি করব, হ্যাঁ, এই প্ল্যানটা আমার কাছে আছে। সো এইবার যখন 2 বছরের প্ল্যান আমি যখন সাজায় রাখতে পারি, 2 বছরের প্ল্যানের অনুযায়ী কাজগুলোতে একটু একটু করে ঠিক করে রাখতে হবে যে হ্যাঁ, আমার এটা লগ, এটা করবো। যেমন ধরেন আমার রাক্ষসের পরে আমার লাপাত্তা বানানোর কথা, তো লাপাত্তাটা আমি আগেই গুছায় ফেলছি, কারণ আমি যে একটা ওয়েব ফিল্ম বানাবো সেটা আমি জানি আরো অনেক আগে থেকে। মানে সেটা ধরেন আমার বরবাদের পরেই আমার প্ল্যানিং যে নেক্সট আমি একটা ওয়েব ফিল্ম বানাবো, তারপরে এই রাক্ষস বানাবো, তারপরে বিদায় বানাবো, তারপরে শাকিব ভাইকে একটা সিনেমা বানাইতেছি। তো এইরকম যেমন প্ল্যান অনুযায়ী হয়ে গেছে না, বরবাদের পরে তো প্ল্যান ছিল রাক্ষস, বিদায়, লাপাত্তা, সেটা তো হয়েছে। এখন আগামী 2029 পর্যন্ত আমি কি করবো, প্ল্যানিং আমার কাছে সাজানো আছে। সো ওই প্রজেক্ট গুলো নিয়েও তো অনেকের সাথে কথা বলতে। আপনি আপনার জায়গা থেকে কখনো কি আপনার এই ধরনের ইচ্ছে হয় যে সুপারস্টার ছাড়া আপনি কাজ করবেন? আপনার সিনেমায় শাকিব খান বা ইভেন সিয়াম আহমেদ বা এরকম কোনো পরিচিত ফেস থাকবে না, একেবারে নতুন দুটো ফেস থাকবে, একেবারে নতুন একটা গল্প থাকবে, এই ধরনের কোনো প্রজেক্ট নির্মাণের বাসনা কি আপনার ভিতরে আছে? আমার সেকেন্ড সিনেমাটাই যারা এখানে আছে তারা কেউ হচ্ছে সুপারস্টার না, এরা অনেক ভালো অভিনেতা অভিনেত্রী। মানে সুপারস্টার তো একটা তকমা, তো ওই তকমাটা এখানে বাপ্পারাজ ভাই। আমি একটু স্পেসিফিক করে দিই আমার কোশ্চেনটা। ধরেন সোহানুর রহমান সোহান, সালমান শাহ, কেয়ামত থেকে। হ্যাঁ, মৌসুমীকে নিয়ে আসছে। তো একজন ডিরেক্টর যখন মার্কেটে এস্টাবলিশ হয়ে যায়, তার কিছু দায়বদ্ধতা থাকে শিল্পী তৈরিতে। আমি রিসেন্টলি একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এক যুগ আগে বাংলাদেশ ছিল হচ্ছে গিয়ে ডিরেক্টর্স মিডিয়া, এখন সেটা হয়ে গেছে অ্যাক্টর্স মিডিয়া। প্রথমেই চিন্তা করে যে আমার হিট সিনেমা দিতে হলে আমাকে শাকিব খানকে লাগবে, বা হিট সিনেমা দিতে হলে আমাকে সিয়াম আহমেদ বা আফরান নিশোকে লাগবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা শুরু করে দেয়। তারা ওইটা কেন শুরু করে? কারণ হচ্ছে তার সিনেমা এখনো সুপারহিট হয় নাই। খুব অল্প সময়ের মধ্যে, আমি বলবো অল্প সময়ই বলবো, অনেক বড় একটা প্রতিষ্ঠা পেয়েছেন। আপনি কি এখনই এরকম একটা ডাইভ দিবেন, না আরো সময় নিতে চান? প্রথম কথা হচ্ছে যত যাই বলে গল্পের উপর কাস্টিং হয় ভাই। এক্স্যাক্টলি। আমি বুকে হাত রেখে বলতে পারবো প্রত্যেকটা নির্মাতাই হ্যাঁ, তার স্ক্রিপ্টে যাকে ডিমান্ড করে সে তাকেই নেয়, গল্পে যাকে ডিমান্ড করবে সো ট্রু, সো ওইভাবেই কাস্টিংটা করা হয়। সো ট্রু। ধরেন আমি একটা গল্প লিখলাম, আমার গল্পটাতে আমি ভিজুয়াল করে পাইলাম হচ্ছে, মাথায় যখন আসলো এরকম আসলো যে এটা শরীফুল্লাহ চলে খুব ভালো হয়, ক্যারেক্টার খুব ভালো করবে, ও একরকম একটা, সিয়াম একরকম একটা, অবশ্য সবাই ভার্সেটাইল একটা, তারপর একটা মানুষের একটা সিগনেচার থাকে যে ও রোমান্টিক হিরো, ও অ্যাকশন হিরো, থাকে না এরকম? তো গল্পে যাকে ডিমান্ড করে তাকেই না হবে। আমার কাছে এরকম একটা গল্প আছে, আমি এখনই না, আমাকে যদি মানে এই আমার এই প্রজেক্টটা তাকে শেষ করতে হবে, এরপরে যদি আমাকে বলা হয় যে ওইরকম একটা প্রজেক্ট করার জন্য, আমি রেডি। তার মানে এরকম নতুন মুখ গল্প আছে আমার কাছে। ইন্ডাস্ট্রিতে দেওয়ার জন্য আপনি প্রস্তুত আছেন। এখন প্রডিউসার যদি সেরকম অ্যাটেনশন দেয়, আপনার হাত দিয়েও দুইটা নতুন মুখ এস্টাবলিশ হতে পারে বাজারে। কারণ আমি এই প্রসঙ্গটা এই কারণেই আনলাম যে আমাদের ইন্ডাস্ট্রি নতুন মুখ তৈরির পেছনে যতটা না গুরুত্ব দিচ্ছে, পুরাতনদেরকে নিয়ে বেশি মানি মেক করার পেছনে গুরুত্ব দিচ্ছে। এটা আসলে ডিরেক্টরদের দোষ না, প্রডিউসারের দোষ না। এই সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার মার্কেট কিন্তু স্টেবল না। আপনার মার্কেটটা এখন আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে ঠিক হচ্ছে। আপনি যে সময়ের কথা বলছেন সেই সময় কিন্তু আপনার ইন্ডাস্ট্রি অনেক বড় একটা মার্কেট ছিল, রাইট, রমরমা ছিল রাইট, সময়, রাইট। সো এইখানে কিন্তু রায়হান রাফি যখন পুরামন 2 বানায় তখনও কি রমরমা ছিল? হ্যাঁ, তখন তো তখন কত সিনেমা হচ্ছিল, সিঙ্গেল স্ক্রিন, কত সিঙ্গেল স্ক্রিন ছিল আপনি হিসাব করেন। মানে সিয়ামকে নাটক থেকে এনে, পূজাকে এনে যখন ওর সিনেমাটা বানায়, জাজ মাল্টিমিডিয়া তখন বাংলাদেশের নাম্বার 1 বড় প্রতিষ্ঠান ভাই। তারা তো শুধু পোড়ামন না, তারা তো বাপ্পি চৌধুরী পোয়া। কেমন থেকে কেমন প্রেক্ষাপট থেকে যদি চিন্তা করি, ওই প্রেক্ষাপট কিন্তু পুরামন 2 এর সময় ছিল না। না, ওই প্রেক্ষাপট তো প্রমাণ মানে কেমন থেকে কেমতের পরে তো আবার 5 বছর পর একটু ইন্ডাস্ট্রি ছোট হয়েছে, তার 5 বছর পরে একটু ছোট হয়েছে, তো ওই হিসাবটা আপনি করতে পারবেন না। আপনাকে ওই টাইমে যেরকম ইন্ডাস্ট্রির অবস্থা ছিল এখন কি ওইরকম আছে? নাই, এতগুলো সিনেমা চেঞ্জ হচ্ছে। সো তখন যে কয়েকজন প্রডিউসার ছিল, ওই কয়েকজন প্রডিউসার কি বাংলাদেশে আছে আপনি আমাকে বলেন না। তখন কতগুলা ঘর ছিল, হাইব্রিড প্রোডাকশন হাউস ছিল, অমিবনী কথাচিত্র ছিল, তারপরে জাজ মাল্টিমিডিয়া ছিল, কতগুলা প্রোডাকশন হাউস ছিল, বড় বড় প্রোডাকশন হাউস। এখন কোথায়? কয়টা? আপনার হাতে গোনা কয়টা প্রোডাকশন হাউসের নাম বলতে পারবেন? তো সাহস করতে হবে, ডিরেক্টর সাহস করবে, প্রডিউসার তো সাহস করতে হবে। প্রডিউসার সাহস কোত্থেকে করবে?
ওইটা হচ্ছে ব্যাপার। অবশ্যই হবে, তার মধ্যে যে হচ্ছে না, হচ্ছে তো। এই সময় এসে 40, 50, 60 লাখ টাকার বাজেটে সিনেমা নির্মাণ করা সম্ভব? হ্যাঁ, গল্প এরকম হলে কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। আপনার যদি গল্প এরকম হয়, দেখেন বাজেটটা কোথায় আইসা বাড়ে? বাজেটটা বাড়ে তো আসলে গল্পে। দেখেন, আপনি তো একটা সিনেমা যখন শুট করতে যাবেন, একটা ক্যামেরা, তারপরে ক্যামেরার আনুষঙ্গিক জিনিস, তারপরে প্রোডাকশনের আনুষঙ্গিক জিনিস, একটা টিমই তো আপনাকে 1 লাখ টাকা তো পার ডে খরচ আছে, হুম টেকনিক্যাল খরচ। হুম তো 30 দিন শুটিং করলে 30 লাখ টাকা তো এখানেই শেষ হয়ে যায়। হুম তারপরে আপনার আর্টিস্ট রেমুনারেশন, এই রেমুনারেশন, ওই রেমুনারেশন, পোস্ট প্রোডাকশন, সবকিছু মিলিয়ে 30 লাখ 35 লাখ টাকা কেমনে সম্ভব? আপনি বলছেন 60 লাখ, ও সব মিলে 60 লাখ টাকা। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই সম্ভব, কিন্তু সেটা একটু টাইট হয়ে যাবে জিনিসটা। হ্যাঁ। আপনার ছোট বাজেটের সিনেমা কি হিট করে না? অনেক বড় হিট হয় না? হয়, তেমন তো অনেক বাংলাদেশে তো অনেক সিনেমা আছে। তাহলে অনেক ছোট ছোট বাজেটের সিনেমা হচ্ছে রিসেন্টলি, হুম। তারা কেন দর্শক টানতে পারছে না? গল্প নির্মাণ না হওয়ার তো কোনো কিছু নাই। তার মানে দুর্বলতা হচ্ছে গল্প এবং নির্মাণে। আমি যদি আপনাকে বলি, কোরআন কি অনেক বড় বাজেটের সিনেমা? না, কারণ আমার জানা মতে 60 লাখ টাকার মতো, অ্যারাউন্ড 60 লাখ। কত বছর আগের সিনেমা? 5 বছর 5 আগে। বছর আগের সিনেমা। তো তখনকার সময় যদি এটা 60 লাখ টাকা দিয়ে বানায়, এখনকার সময় সর্বোচ্চ কত হবে? 80 লাখ। 80 লাখ। হুম, ধরে নিলাম 1 কোটি। হুম। তো এটা হিট করছে কেন? এটা গল্প ছিল, নির্মাণ ছিল, সবকিছু ছিল, দ্যাটস ওয়াই এটা হিট করছে। আমি আপনার আমার অ্যান্সারটা পেয়ে গেছি, থ্যাংক ইউ। আপনার আগামী পরিকল্পনাগুলো, আপনি বলেছেন যে আপনার 2 বছরের একটা টার্গেট থাকে, তো আগামী 2 বছরের টার্গেট কি? ফিল্ম বানানোই টার্গেট। ফিল্ম মধ্যে আছে। বানানোর টার্গেট মানে আপনার শিডিউলটা যদি জানাইতেন, যে শাকিব খানের সঙ্গে 2টা, ওনার সঙ্গে ও না না, এইরকম কারোর সাথে একদম আমার লক হয়ে আছে বিষয়টা এরকম না। হ্যাঁ, যেমন আমি হচ্ছে যে আগামী কুরবানি ঈদে কোনো সিনেমা আমি করতেছি না হয়তোবা। এরপরে হচ্ছে কোন কোন সময়ে কোন কোন সিনেমা বানানো, যেমন নন ঈদ একটা সিনেমা বানানোর নেক্সট ইয়ার আমার ইচ্ছা আছে, ওয়েব ফিল্ম বানানোর ইচ্ছা আছে, আবার রমজান ঈদে একটা সিনেমা, নেক্সট রমজান ঈদে একটা সিনেমা বানানোর ইচ্ছা আছে। সো এইগুলা জাস্ট আমার রেডি করা, গল্পগুলা রেডি করা, যে এই গল্পটা এই সময় বলবো, রিলিজ দিব, এই গল্পটা এই সময় রিলিজ দিব, এই গল্পটা এই সময় রিলিজ দিব, এরকম করে সাজানো আছে। সালমান শাহকে আপনি কতটুকু পছন্দ করেন? সালমান শাহের ফ্যান কিনা আপনি? ভয়ঙ্কর ফ্যান, খুব অনেক বড় ফ্যান আমি। রেলিভেন্ট কোশ্চেনটা হচ্ছে, রিসেন্টলি ডনকে অ্যারেস্ট করা হয়েছে তার হত্যা মামলার আসামি হিসেবে। এই বিষয়টা নিয়ে আপনার ইয়েটা কি? এই বিষয়ে আমি কোনো কিছুই জানি না। আমি আপনাদের মতোই যে যেরকম ফেসবুকে আসে, পত্রিকায় আসে, ওই রকমই পড়তেছি, শুনতেছি। এ ব্যাপারে আমার আসলে কিছু বলারও নাই। আমি একটা কথাই বলতে পারি, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, যেখানে আছে ভালো থাকুক। আত্মহত্যা হয় তাহলে তো হইলেই এক ধরনের, এটা যদি হত্যা হয় তাহলে এটার সাথে যারা যারা জড়িত আছে তাদের শাস্তি কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ। শেষ করছি। শেষ করার আগে যদি আপনি দর্শকদের কিছু বলতে চান। আপনাদের আমার উপর এক ধরনের ভরসা, এক ধরনের আস্থা আছে। আমি চেষ্টা করব আপনাদের এই ভরসার জায়গাটা রাখা। আমরা পুরা টিম খুবই চেষ্টা করতেছি ভালো কিছু দেওয়ার জন্য নেক্সট রমজানের ঈদে। ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু পাবেন। আশা করি এটার পাশাপাশি লাপাত্তাটাও আপনারা খুব এনজয় করবেন। এটা আইসক্রিমে আসতেছে দুর্গাপূজায়। আমার মনে হয় যে আপনারা একটা সুন্দর একটা ওই ফিল্ম দেখতে পাবেন। সো আমার 2টা প্রোডাকশন, 2টা কাজ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আর আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।